বার্ট্রান্ড রাসেল বলেছেন যে কোনো বিশেষ অঞ্চলে একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভৌগোলিক, বংশগত, ভাষাগত, আচরণগত, ধর্মগত, ঐতিহ্য ও সাংস্কৃতিগত উপাদানের প্রভাবে যে সামগ্রিক ঐক্যবোধ জাগ্রত হয় তাকেই বলে জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের থেকে জন্ম হয় জাতি রাষ্ট্রের, অর্থাৎ এই জাতীয় ঐক্যের দ্বারা উদ্বুদ্ধ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষ যখন তারা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলে তাকেই বলে জাতিরাষ্ট্র। আজকে আমরা আলোচনা করব ভিয়েনা সম্মেলন। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের পতনের পর সমগ্র ইউরোপ ব্যাপী দুইটি পরস্পর বিরোধী প্রবণতা দেখা দেয়। একদিকে সামন্ততন্ত্র, গির্জাতন্ত্র এবং রাজতন্ত্রে এই যে সমস্ত পুরনো ঐতিহ্যবাহী ধারাগুলি ছিল সেইগুলি মাথা চাড়া দিয়ে ওঠে। অপরদিকে ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চিন্তাধারাগুলি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই নতুন বনাম পুরাতনের দ্বন্দ্ব চলতে থাকে। তাই নেপোলিয়নের পরবর্তী সময়কে বলা হয় পুরাতন বনাম নতুনের দ্বন্দ্বের সময়কাল। ঠিক এই পরিস্থিতিতে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রবর্গ 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলন আহ্বান করে, যাকে বলা হয় ভিয়েনা সম্মেলন। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতির ফলে সমগ্র ইউরোপের যে মানচিত্রের পরিবর্তন ঘটেছিল সেই রাজনৈতিক যে পালাবদল, সেই পালাবদলগুলির পুনরায় পুনর্গঠন করা, অর্থাৎ ইউরোপীয় রাজ্যগুলিকে পুনর্গঠন করা, বিভিন্ন রাজ্যের সীমানার মীমাংসা করা, অর্থাৎ পুনর্বিন্যাস করা এবং ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইউরোপীয় রাষ্ট্রবর্গ এই ভিয়েনা সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে ইউরোপের প্রায় সব দেশই অংশগ্রহণ করেছিল এবং এই সম্মেলনে সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ। এই সম্মেলনই ছিল ইউরোপ তথা বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন এবং এই সম্মেলনে প্রধান শক্তিশালী রাষ্ট্রগুলি ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। বাকি রাষ্ট্রগুলি ছিল শুধুমাত্র শোভাবর্ধনকারী। এই সম্মেলনের মূল কর্তৃত্ব ছিল এই চারটি শক্তির হাতেই। এখন আমরা দেখে নেব যেই সম্মেলনে উপস্থিত প্রধান প্রধান সদস্য বা ব্যক্তিবর্গদেরকে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার প্রিন্স মেটারনিখ ও সম্রাট প্রথম ফ্রান্সিস, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি এবং রাজপ্রতিনিধি ডিউক অফ ওয়েলিংটন, প্রাশিয়ার মন্ত্রী হার্ডেনবার্গ ও হামবোল্ড এবং সম্রাট তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেলরোড ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী টেলিরান্ড। প্রিন্স মেটারনিখ, ক্যাসালরি, ডিউক অফ ওয়েলিংটন, হার্ডেনবার্গ, হামবোল্ড
নেসেলরোড ও টেলিরান্ড। ভিয়েনা সম্মেলনে এই যে উপস্থিত চারটি শক্তি অর্থাৎ অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, এদেরকেই বলা হয় বিগ ফোর বা প্রধান চারটি শক্তি। এই যে ভিয়েনা সম্মেলন, সেই সম্মেলন ইউরোপের কিছু সমস্যাকে সমাধানের জন্য আহ্বান করা হয়েছিল, বা এই সম্মেলনের বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য বা সমস্যাগুলি হলো ইউরোপের পুনর্গঠন, অর্থাৎ নেপোলিয়ান সাম্রাজ্যবাদী নীতির যারা সমগ্র ইউরোপের মানচিত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিলেন, সেই পরিবর্তনগুলিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ভিয়েনা সম্মেলনে ঘোষণা করা হয়েছিল যে ন্যায় ও সততার ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠন করা হবে। দ্বিতীয়ত, ফরাসি বিপ্লবের পূর্বে এবং নেপোলিয়নের সময় যে সমস্ত রাজবংশগুলি বিভিন্ন জায়গায় শাসন করতেন এবং এই ফরাসি বিপ্লবের ফলে এবং নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতি দ্বারা যে সমস্ত রাজবংশগুলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাদেরকে পুনরায় সিংহাসনে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয়ত, নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে যে সমস্ত দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে ক্ষতিপূরণ দান করা। চতুর্থত, সমগ্র ইউরোপব্যাপী শক্তি সাম্য বজায় রাখা, অর্থাৎ কোনো রাষ্ট্র বা দেশ যাতে শক্তি সঞ্চয় করে ইউরোপে পুনরায় শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা। এছাড়া ফ্রান্স যাতে পুনরায় শক্তি সঞ্চয় করে ইউরোপের শান্তি বিঘ্নিত না করতে পারে, তার জন্য ফ্রান্সকে দমন করার জন্য বা ফ্রান্সের শক্তিকে আটকানোর জন্য একটা নিরাপত্তা বলয় গঠনের মাধ্যমে ইউরোপে শান্তি বজায় রাখা। এছাড়া নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় যে সমস্ত দেশগুলি বিভিন্ন গোপন চুক্তি করেছিলেন, সেই চুক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া এবং জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্যাক্সনি ও রাইন অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করা। এই সমস্ত উদ্দেশ্যের কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল এই ভিয়েনা সম্মেলনে। যদিও মুখে এই কথাগুলি ঘোষণা করা হলেও আসল উদ্দেশ্য ছিল কিন্তু আলাদা। এই যে ভিয়েনা সম্মেলনের মূল শক্তিশালী যে সমস্ত দেশগুলি, তাদের আসল উদ্দেশ্য ছিল যে ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী ভাবধারাগুলিকে দমন করে ইউরোপে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, অর্থাৎ প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত, ফ্রান্স যাতে ভবিষ্যতে শক্তি সঞ্চয় না করতে পারে তার পাকাপাকি ব্যবস্থা করা। তৃতীয়ত, নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যে সমস্ত দেশগুলি সহযোগিতা করেছিল, সেই তাদের মধ্যে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডগুলি ভাগ করে নেওয়া। এইগুলি ছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করার জন্যই এই সম্মেলনে 3টি নীতি নেওয়া হয়। কি কি? প্রথম হলো ন্যায্য অধিকার নীতি। ক্ষতিপূরণ নীতি। এবং শক্তি সাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি কি না? ন্যায্য অধিকার নীতি হলো যে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের আগে যে সমস্ত দেশে যে যে রাজবংশগুলি শাসন করত, তাদেরকে পুনরায় তাদের সিংহাসন
ফিরিয়ে দেওয়া। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে বুর্ব রাজবংশ, সেভয়, পিডমন্ট এবং সার্ডিনিয়া এবং জেনোয়ায় সেভয় বংশ, নেপলস, সিসিলি এবং স্পেনে বুর্ব বংশের আরেকটি শাখা এবং মধ্য ইতালিতে পোপের রাজ্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ রাজ্য অধিকার নীতি অনুযায়ী এই রাজবংশগুলিকে তাদের সিংহাসন ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও হল্যান্ডে অরেঞ্জ বংশ, হল্যান্ডে অরেঞ্জ বংশ এবং ইতালি ও জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপিত হয়। দ্বিতীয়ত ক্ষতিপূরণ নীতি, অর্থাৎ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যে সমস্ত দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল বা রাজ্য হারিয়েছিল সেই সমস্ত রাজ্যগুলিকে কিছু কিছু অঞ্চল বা ভূখণ্ড প্রদান করা। এই ক্ষতিপূরণ নীতি অনুযায়ী মূলত অস্ট্রিয়া, প্রাশিয়া ও রাশিয়া এই চারটি শক্তি বেশি অঞ্চল লাভ করেছিল। অস্ট্রিয়া লাভ করেছিল লোমবার্ডি, ভেনেসিয়া, টাইরাল প্রদেশ ইতালি এবং মধ্য ইতালির পারমা, মোডেনা, টাস্কানির উপর অস্ট্রিয়ার হ্যাবসবার্গ শাসকদের কর্তৃত্ব স্থাপিত হয় এবং জার্মান কনফেডারেশনের উপর, অর্থাৎ নেপোলিয়ন যে 39টি জার্মানির রাষ্ট্রসংঘ গড়ে তুলেছিলেন সেইগুলির উপরও অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপিত হয়। অর্থাৎ অস্ট্রিয়া সেই জার্মান রাষ্ট্রসংঘের সভাপতি নিযুক্ত হয়। এইভাবে ইতালি এবং জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপিত হয়। প্রাশিয়া লাভ করে স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থন, ডানজিগ, পমেরেনিয়া ও রাইন অঞ্চল। রাশিয়া লাভ করে পোল্যান্ডের বৃহৎ অংশ, ফিনল্যান্ড ও তুরস্কের বেসারাবিয়া এবং ইংল্যান্ড লাভ করে ভূমধ্যসাগরীয় মাল্টা দ্বীপ, মরিশাস, হেলিগোল্যান্ড ও সিংহল এবং রাশিয়াকে বেসারাবিয়া দান করার বিনিময়ে বা ফিনল্যান্ড দান করার বিনিময়ে সুইডেন লাভ করে নরওয়ে। এইভাবে ইউরোপের যে মূলত চারটি শক্তি তারা বিভিন্ন ভূখণ্ড অঞ্চল বা অঞ্চলগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তৃতীয় হচ্ছে শক্তি সাম্য নীতি, অর্থাৎ ফ্রান্স যাতে পরবর্তীকালে শক্তি সঞ্চয় করে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার জন্য ফ্রান্সের চতুর্সীমায় বা চারিদিকে বিভিন্ন রাষ্ট্রগুলিকে যুক্ত করে একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা। এই উদ্দেশ্যে ফ্রান্সের সেনাদলকে ভেঙে দেওয়া হয় এবং সীমান্তে মিত্র শক্তির সৈন্য মোতায়েন করা হয় এবং বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে উত্তর দিকে এবং পূর্ব দিকে রাইন অঞ্চলকে প্রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয় এবং দক্ষিণ পূর্ব দিকের জেলাগুলিকে সুইজারল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয় এবং একেবারে দক্ষিণে সেভয়, জেনোয়াকে পিডমন্টের সঙ্গে যুক্ত করে একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় যাতে ফ্রান্সের প্রতি নজরদারি করা যায়। এইভাবে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতির মাধ্যমে ভিয়েনা সম্মেলনে সেই প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থাকে কায়েম করে ফ্রান্সকে ভবিষ্যতে ক্ষমতা সঞ্চয়ের বাধা দেওয়া হয়েছিল। এছাড়াও আমরা বলতে পারি যে এই যে ভিয়েনা সম্মেলন, সেই সম্মেলনে শুধুমাত্র যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তা কিন্তু নয়। এই ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলিকে কার্য করার জন্য মেটার্নিকের নেতৃত্বে চতুর্শক্তি চুক্তি স্বাক্ষর করা হয়, যার মাধ্যমে জন্ম হয় ইউরোপীয় শক্তি সমবায় এবং এই শক্তি সমবায়ের দ্বারাই ইউরোপের বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছিল। এইভাবে ভিয়েনা সম্মেলনের পর ইউরোপীয় শক্তি সমবায়ের দ্বারা
ইউরোপে কিন্তু 40 বছর শান্তি বজায় রাখা গিয়েছিল। এটাই হলো এই ভিয়েনা সম্মেলনের সাফল্য।